গুড ইভিনিং স্টুডেন্টস। আশা করি সকলে খুব ভালো আছো। তো তোমাদের বাংলা ব্যাকরণের সমাস আমরা পড়ছিলাম। তো সেই সমাসের যে শ্রেণীবিভাগ, তার প্রথম ভাগ যেটা দ্বন্দ্ব সমাস, সেটা আমরা পড়ছিলাম। তার কিছুটা অংশ আলোচনা বাকি রয়ে গেছে। তো সমাসের অন্তর্গত তার শ্রেণীবিভাগ দ্বন্দ্ব সমাসের পরবর্তী আলোচনা পর্ব নিয়ে আমি আজ চলে এসেছি। চলো দেখে নেওয়া যাক। তো দ্বন্দ্ব সমাস কাকে বলে একবার মনে করে নেওয়া যাক। হ্যাঁ, তো তোমরা বলো দেখি। আগের দিন বলা হয়েছে, হ্যাঁ, যে ব্যাস বাক্যে যে সমস্যমান পূর্বপদ ও পরপদ সংযোজক অব্যয় দ্বারা যুক্ত থাকে এবং যে সমাসবদ্ধ পদ তৈরি হওয়ার পর সেই সমাসবদ্ধ পদের উভয় পদের অর্থ সমান থাকে। হ্যাঁ, আহ, সেই সেই সমাসকে বলা হয় দ্বন্দ্ব সমাস, তাই তো? তো সেই সমাসের মানে দ্বন্দ্ব সমাসের আহ কতগুলো শ্রেণীবিভাগে বিভক্ত করা হয়েছে। হ্যাঁ, আগের দিন কিছু শ্রেণীবিভাগ নিয়ে আলোচিত হয়েছে এবং বাকি যে শ্রেণীবিভাগগুলো হয়েছে বা আছে সেগুলো নিয়ে এখন আমরা আলোচনা করব। তো দেখো, দুই বিশেষ্য পদের দ্বন্দ্ব সমাস। হুম, যে যে সমাসবদ্ধ পদ তৈরি হয় বা এবং সমাসবদ্ধ পদটা ব্যাখ্যা হওয়ার পর বা বিশ্লেষণ করার পর যে সমস্যমান পদ থাকে ব্যাস বাক্যে, অর্থাৎ সমস্যমান পূর্ব, সমস্যমান পরপদ, উভয় পদ বিশেষ্য থাকে। হুম, এবং যখন উভয় পদ বিশেষ্য থাকবে তখন সেই দ্বন্দ্ব সমাসের নাম হয়ে যাবে দুই বিশেষ্য পদের দ্বন্দ্ব সমাস। হ্যাঁ, তো যেমন দেখো, উদাহরণ দেখো, ছেলে ও মেয়ে। কি হচ্ছে? ছেলে মেয়ে। হুম, ছেলে কি? ব্যক্তি বোঝাচ্ছে। তো বিশেষ্য কাকে বলে তোমরা নিশ্চয়ই জানো, আর বলতে হবে না। যে আহ, কোনো ব্যক্তি, স্থান, হুম, আহ, কোনো কিছুর মোটামুটি নাম বোঝালে, বস্তুর নাম, জায়গার নাম, আহ, বা ইত্যাদি কোনো কিছুর নাম বোঝালেই তো বিশেষ্য হয়ে থাকে। তো ছেলে, ছেলেটা কি? কোনো ব্যক্তি বিশেষ বোঝাচ্ছে, তাই তো? তাহলে ছেলেটা কি? বিশেষ্য পদ। মেয়েটা কি? মেয়েও মানুষ বোঝাচ্ছে, অর্থাৎ ব্যক্তি বিশেষ। সুতরাং মেয়েটাও বিশেষ্য পদ, তাই তো? তো দেখো, এখানে উভয় পদই বিশেষ্য। হুম, দুটোই বিশেষ্য পদ। ছেলে ও মেয়ে, ছেলে বিশেষ্য পদ, মেয়ে বিশেষ্য পদ, আর মাঝে একটা সংযোজক অব্যয় দ্বারা যুক্ত হয়েছে। তো ছেলে মেয়েটা যে বিশেষ্য পদের দ্বন্দ্ব হচ্ছে। শিব ও দুর্গা, শিব দুর্গা, শিব দুর্গা কোনো নাম বোঝাচ্ছে। হুম, তো নাম বোঝালে কি হয়? বিশেষ্য পদ হয়। তো শিব ও দুর্গা কি হয়ে যাচ্ছে? বিশেষ্য পদের দ্বন্দ্ব হয়ে যাচ্ছে এবং মাঝে নিয়ম অনুযায়ী একটা সংযোজক অব্যয় যুক্ত হয়েছে। ফলে এটা কি হবে? দুই বিশেষ্য পদের দ্বন্দ্ব। তারপর দেখো, নারী ও ভুঁড়ি। কি হচ্ছে? এগুলো প্রত্যঙ্গের নাম, তাই তো? অঙ্গ প্রত্যঙ্গ। তো নারী, সেটাও তাহলে বিশেষ্য হচ্ছে, ভুঁড়িও বিশেষ্য হচ্ছে। হুম, অর্থাৎ দুটোই বিশেষ্য পদ, উভয় পদ বিশেষ্য এবং মাঝে সংযুক্ত সংযোজন অব্যয় রয়েছে। ঠিক আছে? তেমনি অন্ন ও বস্ত্র, অন্ন বস্ত্র, জন্ম ও মৃত্যু, জন্ম মৃত্যু। এছাড়াও আরো অনেক উদাহরণ তোমাদের সামনে দেওয়া হয়েছে। দেখো, যেমন জামা কাপড়, ঝি জামাই, ভাই বোন, পিতামাতা, বর বউ, মা বাপ, ভূত পেত্নী, মশা মাছি, গরু বাছুর, ছেলে মেয়ে ইত্যাদি আরো অসংখ্য উদাহরণ হয়ে থাকে। উভয় পদের বিশেষ্যের যে দ্বন্দ্ব সমাস হয়ে থাকে। তারপর দেখো, দুই বিশেষণ পদের দ্বন্দ্ব, অর্থাৎ উভয় পদই বিশেষণ পদ। দেখো, যেরকম উদাহরণ, ন্যায় অন্যায়। ন্যায় বিশেষণ পদ, অন্যায় ও বিশেষণ পদ। তো এবং এই এই যে সমাসবদ্ধ পদটাকে যখন ব্যাখ্যা করছি, কি হচ্ছে? মাঝে ব্যাখ্যার ক্ষেত্রে একটা সংযোজক অব্যয় রয়েছে, ও। হুম, সুতরাং এটা দ্বন্দ্ব সমাস। হ্যাঁ, এবং দুটোই বিশেষণ। ধনী ও গরিব, কি হচ্ছে? ধনীও বিশেষণ, গরিবও বিশেষণ, এবং মাঝে একটা সংযোজক অব্যয় যুক্ত হলো। ফলে এটাও উভয় পদ বিশেষণ হচ্ছে, দ্বন্দ্ব সমাস হচ্ছে।
উচ্চ ও নিচ, উচ্চ নিচ। হ্যাঁ, তো এটাও দেখো আহ দুটো বিশেষণ হচ্ছে। হুম, তেমনি লঘু গুরু, ছোট বড়, দীন দুঃখী। হ্যাঁ, যে বিশেষণ কি তোমরা তোমরা তো জানো যে বিশেষ্য কি, বিশেষণ কি, সর্বনাম কি, তাই আলাদা করে খুব বেশি কিছু বলছি না। ঠিক আছে, তো বিশেষণ হলো যে কোনো ব্যক্তি বা বস্তুর দোষ গুণ অবস্থা সংখ্যা পরিমাপ ইত্যাদি বোঝানো হয়। হুম, তো এই যে ধনী গরিব, একটা ব্যক্তির অবস্থা বোঝাচ্ছে সে ধনী নাকি গরিব। হুম, তো কি দুটোই বিশেষণ হচ্ছে। মূলত এটাই দেখার এখানে যে উভয় পদ অর্থাৎ পূর্বপদ এবং পরপদ অর্থাৎ মানে ভালোভাবেই বলছি যে সমস্যমান পদ পূর্বপদ এবং সমস্যমান পরপদ উভয় পদই বিশেষণ পদ। হুম, এছাড়াও দেখো আঁকা বাঁকা, কাটাছেঁড়া, বাঁকা টেরা, কাঁচা পাকা ইত্যাদি আরো অনেক উদাহরণ হয়ে থাকে। আবার যেমন দুই সর্বনাম পদের দ্বন্দ্ব। হুম, যে উভয় পদ সর্বনাম পদ অর্থাৎ ব্যাস বাক্যের সমসমান পূর্ব ও পর উভয় পদই সর্বনাম পদ থেকে থাকে। হুম, যেমন দেখো যাকে ও তাকে, যাকে তাকে, যাকে তাকে কি সর্বনাম পদ। সর্বনাম পদ কাকে বলে বলো? যে নামের পরিবর্তে, ব্যক্তির নামের পরিবর্তে যে শব্দ ব্যবহৃত হয় সেগুলো সর্বনাম। তো যাকে তাকে নামের পরিবর্তে ব্যবহার হচ্ছে এগুলো, তো দুটোই সর্বনাম, মাঝে একটা সংযোজক অব্যয় যুক্ত হয়েছে, ফলে এটা দ্বন্দ্ব সমাস। তুমি আমি, তুমিটাও সর্বনাম পদ, আমিও সর্বনাম পদ, অর্থাৎ পূর্বপদ পরপদ উভয় পদই সর্বনাম পদ। তুমি ও আমি, এর তার, এর ও তার দুটোই সর্বনাম। যেটা ও সেটা, যেটা সেটা বস্তুর ক্ষেত্রে। এরা ও ওরা, এরা ওরা কিছুই নয়, মাঝে শুধু একটা সংযোজক অব্যয় যুক্ত করে দিতে হবে। এবং তোমাদেরকে আমি বলেছি আগের ক্লাসে যে বেশিরভাগ ক্ষেত্রে ও সংযোজক অব্যয়টি যুক্ত হয়ে থাকে। হুম, এটা ও ওটা, এটা ওটা ইত্যাদি। ঠিক আছে, বুঝতে পারছো? তারপর যেমন ক্রিয়ায় ক্রিয়ায় দ্বন্দ্ব। হুম, তো ক্রিয়া ক্রিয়ায় দ্বন্দ্ব সমাস কি? এগুলো যেরকম উভয় পদ বিশেষ্য, উভয় পদ বিশেষণ, উভয় পদ সর্বনাম, তেমনি এক্ষেত্রে উভয় পদ ক্রিয়াপদ। হ্যাঁ, অর্থাৎ ব্যাস বাক্যে যে সমস্যমান পূর্বপদ ও সমস্যমান পরপদ উভয় পদই ক্রিয়াপদ থেকেও দ্বন্দ্ব সমাস হয়ে থাকে। কিরকম উদাহরণ দেখো, ভাঙে ও গড়ে, ভাঙে গড়ে। ভাঙাটা কি কাজ বোঝায়, গড়াটাও কাজ বোঝায়, অর্থাৎ দুটোই ক্রিয়াপদ। হ্যাঁ, তো এই সমাসবদ্ধ পদটা ভাঙলে কি হচ্ছে, ভাঙে ও গড়ে মাঝে কেবল একটা ও যুক্ত হচ্ছে। ভাঙা ঠিক নয়, মানে ব্যাখ্যা করলে আর কি। তারপর যেমন উঠে ও পড়ে, সমাসবদ্ধ পদ হয়ে যাচ্ছে উঠে পড়ে। হ্যাঁ, ওঠা একটা ক্রিয়াপদ, পড়াও একটা ক্রিয়াপদ। পড়ি ও মরি, পড়া মরা এগুলো কি ক্রিয়াপদ, তো উভয়ই ক্রিয়াপদ হয়ে যাচ্ছে। হ্যাঁ, এছাড়াও যেরকম আরো অনেক উদাহরণ আছে, যেমন উঠ বোস, চেয়ে চিমতে, নাচ গান, হেসে খেলে, আসে যায়, হারি জিতি, খেয়ে মেখে ইত্যাদি। হ্যাঁ, এবং তোমাদের যদি বই থেকে থাকে সেখানে আরো অনেক অনেক উদাহরণ তোমরা পেয়ে যাবে, মানে প্র্যাকটিসের জন্য আর কি। হ্যাঁ, তো এই যে এইরকম ধরনের যে দুটো বিশেষ্য পদের মধ্যে সমাস হচ্ছে, দুটো বিশেষণ পদের মধ্যে সমাস হচ্ছে, দুটো সর্বনাম পদ মানে একই একই, দুটো ক্রিয়াপদ একই একই, এরকম হলে তোমরা বুঝেই যাবে সহজেই যে সেটা দ্বন্দ্ব সমাস। এবং সব থেকে বড় কথা, মাঝে সংযোজক অব্যয় যুক্ত হচ্ছে। আচ্ছা, তারপর এটা গুরুত্বপূর্ণ যে অলুক দ্বন্দ্ব সমাস। হ্যাঁ, অলুক দ্বন্দ্ব সমাস কি? যে যে দ্বন্দ্ব সমাসে সমাসবদ্ধ পদ তৈরি হওয়ার পর সেখানে বিভক্তির লোপ পায় না। হুম, যে এই যে যেমন উদাহরণ দেখো তাহলে বোঝাতে সুবিধা হবে। পথে ঘাটে, এটাকে যখন ব্যাখ্যা করা হচ্ছে ব্যাস বাক্যে কি থাকছে, পথে ও ঘাটে। হুম, তো সমস্যমান পদ দেখো পথে আর ঘাটে দুটো। তো পূর্ব পদেও দেখো এ আছে,
ঘাটেও এ আছে। এবার এটা ধরো ব্যাখ্যা, পথে ও ঘাটে, এটাকে যখন সমাসবদ্ধ পদ হবে তখনও কিন্তু এই যে বিভক্তি গুলো আছে সেটা কিন্তু লোপ পাবে না। হুম, তোমরা তো জানো বিভক্তি কি। এই যে পথে, পথ সঙ্গে এ যুক্ত হয়েছে, আসল শব্দ কি, মূল শব্দ কি, পথ, তাই তো? পথ যুক্ত এ, এটা যুক্ত হয়েছে, এই এটাই হলো বিভক্তি। ঘাটে, ঘাটে শব্দের মধ্যে মূল শব্দ কোনটি, ঘাট, তার সঙ্গে কি যুক্ত হচ্ছে, এ, ঘাটে, ওই এটাই হলো বিভক্তি। তো দেখো, সেটা যখন একটা সমাসবদ্ধ পদ তৈরি হয়েছে তখনও কিন্তু সেই বিভক্তিগুলো কিন্তু ওঠেনি বা লোপ পায়নি বা লুপ্ত হয়নি, বিভক্তি একই রকম থেকে গেছে। তো এরকম বিভক্তির লোপ যদি না পায় সেই দ্বন্দ্ব সমাসগুলোকে অলুপ দ্বন্দ্ব সমাস বলা হয়ে থাকে। ঠিক আছে? আরো যেমন দেখো, ঠাড়ে ও ঠোড়ে সমাসবদ্ধ পদ হওয়ার পরে দেখো ঠাড়ে ঠোড়ে, অর্থাৎ ঠাড়ে এ, ঠোড়েও এ যুক্ত হয়েছে, কিন্তু এখানে কিন্তু সেই বিভক্তি থেকেই যাচ্ছে, বিভক্তি কিন্তু লোপ পাচ্ছে না। বনে বাদারে, বনে ও বাদারে, দেখো যখন ব্যাখ্যায়িত আছে বনে ও বাদারে, ব্যাস বাক্যের সমসমান পূর্বপদ ও পরপদ উভয় পদের সঙ্গে বিভক্তি যুক্ত আছে, বা সেটা যখন সমাসবদ্ধ পদ হচ্ছে সেক্ষেত্রেও কিন্তু সেই বিভক্তি যুক্ত রয়েছে, লুপ্ত হচ্ছে না। তো এইরকম যে সমাসগুলিতে বা যে দ্বন্দ্ব সমাসে এরকম বিভক্তির লোপ পাবে না বা বিভক্তি লুপ্ত হবে না, সেই দ্বন্দ্ব সমাসগুলোকে বলা হবে অলোপ দ্বন্দ্ব সমাস। ঠিক আছে, মনে থাকবে। তারপর একশেষ দ্বন্দ্ব সমাস। একশেষ দ্বন্দ্ব সমাস কি না, সমসমান পদগুলির পরিবর্তে একটি মাত্র নতুন পদ তৈরি হয়। হুম, যে একটা সমাসবদ্ধ পদ তৈরি হয়, তাই তো? একটা ব্যাস বাক্য থাকে, তার দুটি কিংবা দুইয়ের বেশি সমসমান পদ থাকে, পূর্বপদ, পরপদ, এছাড়াও মধ্যপদও থেকে থাকে। তো সেই সমসমান পদগুলি থেকে একটা সমাসবদ্ধ পদ তৈরি হয় এবং তার মধ্যেও যেন দুইটা করে পদ থাকে, তাই না? যেমন দেখো, পথে ও ঘাটে, পথে ঘাটে, এখানে কিন্তু দুটো পদ থাকছে, একটা পূর্ব একটা পর, দুটোই কিন্তু থাকছে সমাসবদ্ধ পদ হওয়ার পরেও। কিন্তু একশেষ দ্বন্দ্ব সমাসের ক্ষেত্রে কি হয়ে থাকে না, সেই সমসমান পদগুলির পরিবর্তে যে সমাসবদ্ধ পদটি তৈরি হয় সেখানে একটি মাত্র নতুন পদ তৈরি হয়। যেমন দেখো, তুমি ও সে, এখানে ব্যাস বাক্যের যে সমসমান পূর্বপদ ও পরপদ দুটো পদ মিলে যে সমাসবদ্ধ পদ তৈরি হয়েছে, দেখো একটাই নতুন পদ তৈরি হয়েছে। এখানে কিন্তু পূর্বপদ পরপদ বলে নেই, দেখো একটাই শব্দ, একটাই পদ, তোমরা, তুমি ও সে থেকে তোমরা। তেমনি আমি ও তুমি, এখানে দেখো দুটো পদ আছে, পূর্বপদ পরপদ, কিন্তু যখন সমাসবদ্ধ পদ তৈরি হচ্ছে সেক্ষেত্রে একটা পদ তৈরি হচ্ছে, যে আমি ও তুমি মিলে হচ্ছে আমরা। হুম, রিয়া, প্রিয়া ও মিতা, এখানে কি তিনটি পদ আছে, তিনটি নাম পদ আছে। হ্যাঁ, তো সাধারণভাবে অন্য কোনো সমাস হলে কি হতো, বা অন্য কোনো দ্বন্দ্ব সমাস হলে সেখানে দুটো তিনটে পদ থাকতো সমাসবদ্ধ পদে, কিন্তু এখানে যে ব্যাস বাক্যে সমসমান পূর্বপদ, মধ্যপদ এবং পরপদ বা শেষ পদ, তিনটি পদ মিলে কিন্তু একটাই নতুন পদ তৈরি হয়েছে। তার বেশি নয়। যে রিয়া, প্রিয়া ও মিতা, কি রিয়ারা, ধরো আহ তুমি মাকে বলছো, তোমার মা ধরো জিজ্ঞেস করছে যে ঘুরতে যাওয়ার জন্য, যে কারা কারা ঘুরতে যাচ্ছ, হুম, বা আর কারা যাচ্ছে তোর সঙ্গে। তো ধরো তোমার এই বান্ধবীগুলোর নাম জানে, তো সবার নাম যদি তুমি নাও বলে যে রিয়া, প্রিয়া ও মিতা যাচ্ছে, এটা না বলে যে রিয়ারা যাচ্ছে, এটা বললেই তোমার মা বুঝে নেয় যে হ্যাঁ ওর ফ্রেন্ড সার্কেল সবাই যাচ্ছে, এই রিয়ারা। তো সেই রকম
এরকম ভাবে সংক্ষেপ করা হয় বাক্যের একাধিক পদ মিলিয়ে একটা সংক্ষেপে একটা পদ সৃষ্টি হয়। তো সেটাই তো সমাস, তাই না? তো যাই হোক, এখানে যে তিনটি নামপদ মিলে একটাই নতুন পদ সৃষ্টি হয়েছে, যে রিয়ারা। আচ্ছা, আরো একটি দ্বন্দ্ব সমাস হয় যেটা হলো বহুপদ নিষ্পন্ন দ্বন্দ্ব সমাস। বহুপদ নিষ্পন্ন দ্বন্দ্ব সমাস। তো একাধিক বিশেষ্য পদের সাহায্যে গঠিত হয় এই বহুপদ নিষ্পন্ন দ্বন্দ্ব সমাস। যে অনেকগুলো করে বিশেষ্য পদ থাকে এবং বিশেষ করে এখানে বিশেষ্য পদ ই থাকে, এটা মনে রাখবে। যেমন দেখো, শঙ্খ, চক্র, গদা, পদ্ম। ব্যাস বাক্যে দেখো, শঙ্খ, চক্র, গদা ও পদ্ম। এখানে চারখানা পদ আছে এবং সবগুলো বিশেষ্য পদ। হ্যাঁ, তো এই একাধিক বিশেষ্য পদের সাহায্যে যে সমাসবদ্ধ পদ গঠিত হয় সেটাকে বলা হয় বহুপদ নিষ্পন্ন দ্বন্দ্ব সমাস। হ্যাঁ, শঙ্খ, চক্র, গদা, পদ্ম সবগুলোকে একত্র করে বলা হয়েছে। এবার কিন্তু দেখো, এখানে সংক্ষেপ করে একটাই শব্দ করা হয়নি। এখানে যে যে পদগুলো ছিল সেই পদগুলোই যুক্ত হয়েই একটা পদ সৃষ্টি হয়েছে, একটা বড় আকারের পদ সৃষ্টি হয়েছে। হ্যাঁ, তেমনি তেল, নুন, লকড়ি। তেল, নুন ও লকড়ি থেকে সংক্ষেপে হচ্ছে তেল, নুন, লকড়ি। ঠিক আছে? তো এখানেও দেখো, তেল বিশেষ্য, নুন বিশেষ্য, লকড়ি মানে কি, কাঠ, সেটাও বিশেষ্য, তাই না? নাম বোঝাচ্ছে কোনো বস্তুর। তো সেক্ষেত্রে এই একাধিক বিশেষ্য পদের সাহায্যে একটা নতুন ধরনের একটা সমাসবদ্ধ পদ সৃষ্টি হচ্ছে, সেটাই হলো বহুপদ নিষ্পন্ন দ্বন্দ্ব সমাস। যে বহু পদ থেকে একটা পদ সৃষ্টি হচ্ছে সেটাই বহুপদ নিষ্পন্ন, মনে থাকবে। আরো যেমন রূপ, রস, গন্ধ ও স্পর্শ। এখানে চারখানা পদ আছে, সেই চারখানা পদ থেকে মিলিয়ে তৈরি হচ্ছে রূপ, রস, গন্ধ, স্পর্শ। যে একাধিক বিশেষ্য পদের সাহায্যে এই নতুন সমাসবদ্ধ পদটি সৃষ্টি হয়েছে। নতুন ঠিক নয়, এগুলো মিলিয়েই এই 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 সমাসবদ্ধ পদটি তৈরি হয়েছে। তো এটাই হলো বহুপদ নিষ্পন্ন দ্বন্দ্ব সমাস। বুঝতে পেরেছো? তো তোমাদেরকে যদি বলা হয় যে অলুক দ্বন্দ্ব সমাস কাকে বলে, কি বলবে? সংজ্ঞা কি বলবে? না, যে দ্বন্দ্ব সমাসে বিভক্তির লোপ হয় না, বা আরো যদি বিস্তারিতভাবে বলো বা বড় করে বলো, যে যে দ্বন্দ্ব সমাসে সমাসবদ্ধ পদে বা ব্যাস বাক্যে সমসমান পূর্বপদ ও পরপদের যে বিভক্তি থাকে, সেটি সমাসবদ্ধ পদেও সেই বিভক্তির লোপ হয় না, সেই দ্বন্দ্ব সমাসকে অলুক দ্বন্দ্ব সমাস বলে। ঠিক আছে? আর সংক্ষেপে যদি বলো, যে যে দ্বন্দ্ব সমাসে বিভক্তির লোপ হয় না, সেই দ্বন্দ্ব সমাসকে অলুক দ্বন্দ্ব সমাস বলা হয়ে থাকে। ঠিক আছে? একশেষ দ্বন্দ্ব সমাস কাকে বলা হয়ে থাকে? না, যে দ্বন্দ্ব সমাসের ক্ষেত্রে সমসমান পদগুলির পরিবর্তে একটি মাত্র নতুন পদ তৈরি হয়, সেই দ্বন্দ্ব সমাসকে একশেষ দ্বন্দ্ব সমাস বলে। ঠিক আছে? এবং এটা চেনার সহজ উপায় নাম অনুযায়ী, যে একশেষ, যে একটাই নতুন পদ তৈরি হবে, তাই এটা একশেষ দ্বন্দ্ব সমাস। ঠিক আছে? একদমই সহজ। এবার বহুপদ নিষ্পন্ন দ্বন্দ্ব সমাস যদি কাকে বলতে বলা হয়, কি বলবে? না, যে দ্বন্দ্ব সমাসে একাধিক বিশেষ্য পদের সাহায্যে আহ আহ, আচ্ছা, একাধিক বিশেষ্য পদের সাহায্যে যে সমাসবদ্ধ পদ তৈরি হয় বা যে দ্বন্দ্ব সমাস তৈরি হয়, তাকেই বহুপদ নিষ্পন্ন দ্বন্দ্ব সমাস বলা হয়ে থাকে। ঠিক আছে? তো এই গেল দ্বন্দ্ব সমাসের সমস্ত শ্রেণী বিভাগ সম্পর্কে আলোচনা। এরপর এই যে দ্বন্দ্ব সমাস নিয়ে আমরা আলোচনা করলাম, তো সেখান থেকে তার কিছু বৈশিষ্ট্য আমরা পরিলক্ষিত করলাম, তাই না? যে এর মূল কিছু পয়েন্ট আছে যেগুলো তোমাদের মনে রাখা দরকার, যেগুলো বৈশিষ্ট্য আকারে তোমাদের সামনে তুলে ধরেছি। দেখো, তো দ্বন্দ্ব সমাসের প্রধান বৈশিষ্ট্য হলো জোড়া শব্দ, যেটা দেখলেই তোমরা বুঝতে পারবে যেটা দ্বন্দ্ব সমাস। জোড়া শব্দ মানে যে দুটো শব্দ একসঙ্গে থাকবে। যেমন দেখো, ভাই বোন। হুম,
যে ভাই একটা পদ, বোন ও একটা পদ, অর্থাৎ দুটো শব্দ, দুটো পদ মিলে তৈরি হয়, হ্যাঁ, যে জোড়া শব্দ থাকে। এটা দ্বন্দ্ব সমাসের প্রধান বৈশিষ্ট্য। তারপরে দেখো, পূর্ব ও পর উভয় পদ বিশেষ্য, বিশেষণ, ক্রিয়া বা সর্বনাম হয়ে থাকে। অর্থাৎ সমস্যমান পূর্বপদ, সমস্যমান পরপদ, এই উভয় পদই বিশেষ্য হয়ে থাকে, আবার উভয় পদ বিশেষণ হয়ে থাকে, আবার উভয় পদই ক্রিয়া হয়ে থাকে, আবার এই পূর্বপদ পরপদ উভয় পদ সর্বনাম হয়ে থাকে দ্বন্দ্ব সমাসের ক্ষেত্রে। ঠিক আছে? এছাড়া প্রতিটি সমস্যমান পদের অর্থের সমান প্রাধান্য থাকে। হ্যাঁ, যে সমস্যমান পদের পূর্বপদ ও পরপদ দুটোই একই অর্থ বিশিষ্ট, দুটোরই প্রাধান্য থাকে অর্থের। ঠিক আছে, এটা মনে রেখো। এছাড়া এই 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 ব্যাস বাক্যের সমস্যমান পদের পূর্ব ও পরপদ এগুলির সহচর, প্রতিচর, অনুকার, বিকার এরকম অর্থ প্রকাশক হয়ে থাকে সমাসগুলি বা সমাসবদ্ধ পদগুলি। ঠিক আছে? আরো আছে যে ব্যাস বাক্যে, অর্থাৎ সমস্যমান পূর্ব ও সমস্যমান পরপদ সংযোজক অব্যয় দ্বারা যুক্ত থাকে। এটাও একটা গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য, যেটা সহজে তোমাদের মনে থাকবে। হ্যাঁ, এবং এটা মনে রেখো, সংযোজক অব্যয় হিসাবে বেশিরভাগ ও যুক্ত থাকে। ঠিক আছে? এবং এছাড়াও বা অব্যয়টিও যুক্ত হয়ে থাকে মাঝে মাঝে। এছাড়া পূর্বপদ ও পরপদ একই বিভক্তিযুক্ত হয়, যে শেষে যে বিভক্তি থাকে, ধরো একটা সমাসবদ্ধ পদ, সেটাকে যখন ব্যাখ্যা করা হলো, তার যে ব্যাস বাক্য, সেই ব্যাস বাক্যের যে সমস্যমান পূর্বপদ ও সমস্যমান পরপদ উভয়ই একই বিভক্তিযুক্ত হয়ে থাকে। যেমন দেখো, দেখা, শোনা, দেখাটা একটা পূর্বপদ, শোনাটা হলো পরপদ। এখানে দেখো, দেখা শেষে আ বিভক্তি হচ্ছে, শোনা সেখানেও আ বিভক্তি হচ্ছে। অর্থাৎ একই বিভক্তিযুক্ত হয়ে থাকে। ঠিক আছে? মানে জোড়া শব্দের, দুটো শব্দেই একই বিভক্তি থাকে। তাছাড়া প্রায় সমার্থক জোড়া শব্দ থাকে দ্বন্দ্ব সমাসের ক্ষেত্রে, যেগুলো চেনার উপায় আর কি, তোমরা দেখলে সহজে চিনতে পারবে যে এটা দ্বন্দ্ব সমাস। যে দ্বন্দ্ব সমাসে মোদ্দা কথা হলো, দ্বন্দ্ব সমাসের মধ্যে কি কি থাকে যেগুলো দেখলে আমরা সহজে চিনতে পারবো, সেটার একটা আর কি বৈশিষ্ট্য আকারে তোমাদের সামনে তোলা। তো প্রায় সমার্থক জোড়া শব্দ থাকে, অর্থাৎ সমার্থক শব্দ থাকে, উভয় পদ সমার্থক শব্দ থাকে। ঠিক আছে? এছাড়া উভয় পদ বিপরীতার্থক শব্দ থাকে দ্বন্দ্ব সমাসের ক্ষেত্রে। এছাড়াও দুটি জোড়া সর্বনাম দিয়েও দ্বন্দ্ব সমাস হয়ে থাকে, যে দুটো যে পূর্বপদ ও পরপদ সমস্যমান পূর্ব ও পর উভয় পদ সর্বনাম দিয়েও এই দ্বন্দ্ব সমাস হয়ে থাকে। জোড়া সর্বনাম, এটা মনে রেখো। এছাড়াও সংখ্যাবাচক শব্দও থাকে, যে 10, 20, 10 ও 20, সেরকম যে সংখ্যাবাচক শব্দও থাকে দ্বন্দ্ব সমাসের ক্ষেত্রে। এছাড়াও জোড়া বিশেষ্য পদ থাকে, জোড়া বিশেষণ পদ থাকে, জোড়া ক্রিয়া থাকে। অর্থাৎ ওই যে বললাম যে পূর্বপদ ও পরপদ উভয়ই বিশেষ্য, পূর্বপদ ও পরপদ উভয়ই বিশেষণ। এছাড়া পূর্বপদ ও পরপদ উভয়ই ক্রিয়া। অর্থাৎ যে জোড়া পদ থাকে বা জোড়া শব্দ থাকে, সেগুলো জোড়া বিশেষ্য থাকে, জোড়া বিশেষণ থাকে, জোড়া ক্রিয়া থাকে, এবং জোড়া অঙ্গবাচক শব্দও থাকে। যে হাত, পা, চোখ, কান, এইরকম ধরনের অঙ্গবাচক শব্দও থাকে, যেগুলো দেখলে তোমরা সহজেই চিনতে পারবে যে সেটা দ্বন্দ্ব সমাস বলে। ঠিক আছে? তো দ্বন্দ্ব সমাস নিয়ে যা আলোচনা হলো, আশা করছি তোমরা বুঝতে পেরেছো। এবার এর পরবর্তী শ্রেণীবিভাগ। তো এবার সমাসের শ্রেণীবিভাগের দ্বিতীয় যে ভাগ, অর্থাৎ কর্মধারয় সমাস, সেটা নিয়ে আমরা বিস্তারিতভাবে আলোচনা করব। তো প্রথমে আসি, কর্মধারয় সমাস কাকে বলে বা কি? হ্যাঁ, তো বিশেষণের সাথে বিশেষ্য বা
বিশেষ্যের সাথে বিশেষণ বা বিশেষ্যের সাথে বিশেষ্য পদের সমাস হলে এবং পরপদের অর্থ প্রধান রূপে প্রতীয়মান হলে তাকে কর্মধারয় সমাস বলে। অর্থাৎ যে সমাসবদ্ধ পদ যেটাকে ব্যাখ্যা করলে ব্যাস বাক্যে যে পূর্বপদ পরপদ থাকে সেই পূর্বপদ পরপদের কথা বলা হচ্ছে। সেই উভয় পদ বিশেষ্য হতে পারে, আবার পূর্বপদ বিশেষণ এবং পরপদ বিশেষ্য হতে পারে, আবার পূর্বপদ বিশেষ্য এবং পরপদ বিশেষণ হতে পারে। তো এইরকম এই বিশেষণের সাথে বিশেষ্য বা বিশেষ্যের সাথে বিশেষ্য বা বিশেষণের সঙ্গে বিশেষ্য পদের সমাস হলে সেটাকে বলা হবে কর্মধারয় সমাস। এবং যে ব্যাসবাক্যে যে সমসমান পরপদের অর্থ প্রধান রূপে প্রতীয়মান হলে তাকে কর্মধারয় সমাস বলা হবে। ঠিক আছে? তো এখানে মূল দুটো জিনিস আমাদের মনে রাখতে হবে। এক হলো যে যে কাদের মধ্যে সমাসটা হচ্ছে, পদগুলির, হ্যাঁ, যে পদগুলি কি, তো সেই পদগুলি কোনোটা বিশেষ্য, উভয়ই বিশেষ্য হতে পারে, আবার কোনো ক্ষেত্রে বিশেষণের সাথে বিশেষ্য হতে পারে, আবার বিশেষ্যের সঙ্গে বিশেষণ পদের হতে পারে। ঠিক আছে, এটা একটা গেল। দ্বিতীয় হলো যে সমসমান পরপদের অর্থ প্রধান রূপে প্রতীয়মান হয় কর্মধারার ক্ষেত্রে। ঠিক আছে, যেমন দেখো নীলোৎপল, নীল যে উৎপল, তো এখানে যে পরপদ অর্থাৎ সমসমান শেষ পদ যেটা উৎপল, হ্যাঁ, এর উপরেই বেশি প্রাধান্যটা দেওয়া হচ্ছে। নীল যে উৎপল, যে এই উৎপলটি নীল, হ্যাঁ। তো কি হচ্ছে না, দেখো এখানে নীল কি রং বোঝাচ্ছে, হ্যাঁ, তো রং হলে কি হবে, যে বিশেষণ, ঠিক। এবং উৎপল যেটা ফুল বোঝাচ্ছে, তাই তো, অর্থাৎ ফুলের নাম হলে কি হবে, বিশেষ্য। তাহলে এখানে দেখো বিশেষণের সঙ্গে বিশেষ্য সমাস হচ্ছে, হ্যাঁ। তো এটা কি সহজভাবে বলা যায় যে কর্মধারয় সমাস। এবং যে পরপদ রয়েছে সেই পরপদের অর্থকে বেশি প্রাধান্য দেওয়া হচ্ছে, সেটাই হবে কর্মধারয় সমাস। ঠিক আছে, তো সেই কর্মধারয় সমাসকে মূলত 5টি ভাগে ভাগ করা হয়। যেমন 1 সাধারণ কর্মধারয় সমাস, 2 মধ্যপদলোপী কর্মধারয় সমাস, 3 উপমান কর্মধারয় সমাস, 4 উপমিত কর্মধারয় সমাস, আর 5 রূপক কর্মধারয় সমাস। এই 5টি শ্রেণীবিভাগ সম্পর্কে আমরা এবার বিস্তারিতভাবে জানব। তো সাধারণ কর্মধারায় সমাস কোনগুলি হয় বা কাদেরকে সাধারণ কর্মধারায় সমাস বলা হয়ে থাকে? তো এই সাধারণ কর্মধারায় সমাস কখনো কখনো বিশেষ্যের সঙ্গে বিশেষ্য যুক্ত হয়ে থাকে, কখনো বিশেষণের সঙ্গে বিশেষ্য সমাস হয়ে থাকে, কখনো বিশেষণ থেকে বিশেষণের সঙ্গে সমাস হয়ে থাকে। ঠিক আছে, এগুলোই সাধারণ কর্মধারায় সমাস হিসাবে চিহ্নিত হয়। ঠিক আছে, যেটা সংজ্ঞা আকারে বলা হলো সেটাই মাথায় রাখলে হয়ে যাবে, যে সেগুলোই হলো সাধারণ কর্মধারয় সমাসের অন্তর্ভুক্ত। ঠিক আছে, তো দেখো ব্যাসবাক্যের যে সমসমান পূর্ব ও পর উভয় পদই বিশেষ্য হয়, অর্থাৎ বিশেষ্যর সঙ্গে বিশেষ্য পদের সমাস। তো দেখো, যেমন দেখো রাজর্ষি, কি হচ্ছে, এখানে দুটো শব্দ রয়েছে, রাজা আর ঋষি, অর্থাৎ যিনি রাজা তিনি ঋষি। তো এটা যখন ব্যাসবাক্য হলো, অর্থাৎ সমাসবদ্ধ পদটাকে ব্যাখ্যা করা হলো, তো ব্যাসবাক্যে দেখো দুটো জিনিস আমরা পাচ্ছি, যে পূর্বপদ আর পরপদ। পূর্বপদ রাজা, পরবর্তী পদ ঋষি। তো রাজা ঋষি দুটোই ব্যক্তিবিশেষ, তো বিশেষ্য। তো দেখো দুটোই বিশেষ্য, অর্থাৎ পূর্ব ও পর উভয় পদই বিশেষ্য এখানে। তো এই যে আমরা দ্বন্দ্ব সমাসে যেরকমটা জানলাম যে উভয় পদ বিশেষ্য হয়ে থাকে, তো কর্মধারার ক্ষেত্রেও হয়ে থাকে, কিন্তু তফাৎটা হলো দ্বন্দ্ব সমাসের ক্ষেত্রে মাঝে একটা সংযোজক অব্যয় থাকে, আর কর্মধারার ক্ষেত্রে মাঝে থাকে না, উপরন্তু
দুটো থাকে, যিনি তিনি। হুম, যে আমরা জটিল জটিল বাক্য তো তোমরা শিখেছো যে জটিল বাক্যের নিয়ম কি, যে এইরকম ধরনের শব্দ জোড় যুক্ত থাকে। হুম, যে যদি তবে, যিনি তিনি, যে সে, যখন তখন ইত্যাদি শব্দ জোড় যুক্ত থাকে, তাই না? তো মনে রেখো এই কর্মধারায় সমাসের ক্ষেত্রে সেরকম শব্দ জোড় যুক্ত থাকে। হুম, কিংবা যৌগিক বাক্যের যেরকম যে, এবং, কিন্তু, এখানে এখানে কিন্তু সেরকম ধরনেরও সংযোজক অব্যয় দেখা যায় মাঝে মাঝে। তো আপাতত দেখো এখানে জটিল বাক্যের মতো শব্দজোড় যুক্ত হয়েছে, যে যিনি তিনি। হ্যাঁ, তো দেখো দুটো পদই বিশেষ্য পদ, এবং এটাই পার্থক্য কর্মধারার আর দ্বন্দ্বের, যেটা বললাম যে দ্বন্দ্ব সমাসে সংযোজক অব্যয় একটি মাঝে যুক্ত থাকে, আর কর্মধারা সমাসের ক্ষেত্রে দুটি শব্দ জোড় যুক্ত থাকে, যিনি তিনি। হুম, আরো যেমন মা সরস্বতী, এটা একটা সমাসবদ্ধ পদ, ঠিক? তো এটাকে যখন ব্যাখ্যা করা হচ্ছে, কি হচ্ছে, যিনি মা তিনিই সরস্বতী, অর্থাৎ এখানে যিনি তিনি শব্দজোড় যুক্ত হচ্ছে, এবং মা সেটাও হলো বিশেষ্য, সরস্বতী সেটাও হলো বিশেষ্য। হুম, তো উভয় পদ বিশেষ্য হচ্ছে, ফলে এটা সাধারণ কর্মধারয় সমাসের মধ্যে অন্তর্গত বা অন্তর্ভুক্ত হচ্ছে। ঠিক আছে? তাছাড়া দেখো সম্রাট কবি, বা কবি সম্রাট, যিনি কবি তিনি সম্রাট, বা যিনি সম্রাট তিনি কবি, সম্রাট কবি। এক্ষেত্রেও সম্রাট বলতে আহ আহ, সম্রাটটাকেও বিশেষ্য ধরা হচ্ছে, কবি তাকেও বিশেষ্য, অর্থাৎ দুটোই বিশেষ্য পদ থাকছে এখানে। সুতরাং কি হবে, এবং শব্দ জোড় থাকছে, যিনি তিনি। তাহলে এটা কি হবে, কর্মধারয় সমাস, যেহেতু দুটো বিশেষ্য রয়েছে, উভয় পদ বিশেষ্য, তাই এটা সাধারণ কর্মধারয় সমাস হবে। ঠিক আছে? তো এরকম আরো কিছু উদাহরণ আছে, যেমন দাদা ঠাকুর, যে যিনি দাদা তিনিই ঠাকুর, রাজা বাদশাহ, যিনি রাজা তিনিই বাদশাহ, লাট সাহেব, পিতা ঠাকুর, দাদা মশাই, ইত্যাদি আরো অনেক উদাহরণ থাকে সাধারণ কর্মধারার দুটো বিশেষ্য, মানে উভয় পদ বিশেষের ক্ষেত্রে। ঠিক আছে? এছাড়া এই যে বিশেষণ এর সঙ্গে বিশেষ্য পদের সমাস, তো কিরকম, অর্থাৎ ব্যাস বাক্যে সমস্যমান পূর্বপদ ও পরপদ উভয় পদ, মানে উভয় পদ নয়, পূর্বপদ আর পরপদ কি হচ্ছে, একটা বিশেষণ একটা বিশেষ্য, অর্থাৎ পূর্বপদ থাকছে বিশেষণ আর পরপদ থাকছে বিশেষ্য। হুম, বিশেষণ যুক্ত বিশেষ্য, এভাবে সমাস হয়। তো কি হচ্ছে, উদাহরণ দেখো, শ্বেত পদ্ম। হুম, তো শ্বেত রং বোঝাচ্ছে, সুতরাং এটা বিশেষণ হচ্ছে। পদ্ম ফুল বোঝাচ্ছে, অর্থাৎ এটা বিশেষ্য। তো দেখো এটাকে যখন ব্যাখ্যা করা হলো, শ্বেত যে পদ্ম, এখানে দেখো মাঝে যে যুক্ত হয়েছে, হুম, যৌগিক বাক্যের মতো। তো যাই হোক, শ্বেত এই পূর্ব পদটা কি হচ্ছে, বিশেষণ, পরপদটা হচ্ছে বিশেষ্য, অর্থাৎ এখানে বিশেষণ ও বিশেষ্য পদের সঙ্গে যুক্ত হয়ে কর্মধারা সমাস তৈরি হচ্ছে। তেমনি কানা করি, কানাটা কি বিশেষণ, করি বিশেষ্য। হ্যাঁ, কানা যে করি হলো, এটা একটা বিশেষণ, অর্থাৎ পূর্বপদ বিশেষণ, পরপদ বিশেষ্য। তাহলে এটা কি হবে, সাধারণ কর্মধারায়। এছাড়াও দেখো মহাজন, মহা বলতে মহত্ব বোঝায়, তাই তো, যে মহৎ। জন বলতে কোনো মানুষকে বোঝানো হচ্ছে, তাহলে মহৎটা কি, সেই ব্যক্তির গুণ বোঝাচ্ছে, তাই তো। তো এরকম বোঝালে কি হয়, বিশেষণ হয়। সুতরাং একটা পূর্ব পদ হলো বিশেষণ আর পরপদ হলো বিশেষ্য। হুম, তাহলে এটা সাধারণ কর্মধারায় হচ্ছে। তেমনি মহাবল, মহৎ যে বল, মহারাজা, মহান যে রাজা। হ্যাঁ, কুশাসন, কু যে শাসন, পূর্ণচন্দ্র, পূর্ণ যে চন্দ্র, কি হচ্ছে এগুলো, পূর্বপদ বিশেষণ হচ্ছে, পরপদ বিশেষ্য হচ্ছে। তো এরকম ব্যাস বাক্যের পূর্বপদ বিশেষণের সঙ্গে পরপদ বিশেষ্যের যুক্ত হয়ে যে
সমাসবদ্ধ পদ সৃষ্টি হয় সেটাকে সাধারণ কর্মধারয় সমাস বলা হয়ে থাকে। ঠিক আছে? তো এর মধ্যে এই বিষয়গুলোই থাকবে, যে বিশেষ্য সঙ্গে বিশেষ্য, বিশেষণের সঙ্গে বিশেষ্য, আর বিশেষণের সঙ্গে বিশেষ্য। দেখো, এছাড়াও আরো অনেক উদাহরণ আছে। পুণ্যভূমি, নবান্ন, লাল ফুল, হেড পণ্ডিত, কালো পেঁচা, খাসমহল, বদমেজাজ, বদহজম ইত্যাদি আরো অনেক উদাহরণ আছে। এছাড়াও সাধারণ কর্মধারয়ের ক্ষেত্রে উভয় পদ বিশেষণের সঙ্গে সমাস হয়। যে বিশেষণ পদের সঙ্গে বিশেষণ পদ যুক্ত হয়ে যে সমাস হয় সেটাও কর্মধারয় সমাস নামে পরিচিত। তো দেখো, অর্থাৎ যে সমাসবদ্ধ পদটিকে ব্যাখ্যা করলে সেই ব্যাস বাক্যের সমস্যমান পূর্বপদ ও পরপদ উভয় পদই বিশেষণ। এক্ষেত্রেও এটা কর্মধারয় সমাস হয়ে থাকে এবং সাধারণ কর্মধারয় সমাস। দেখো, যেমন সহজ সরল, সহজটাও বিশেষণ, সরলটাও বিশেষণ, তাই না? তো দেখো, এখানে এটাকে যখন ভাঙলাম, বা ভাঙা ঠিক নয়, বলা ভুল, ব্যাখ্যা করলাম, তখন কি হচ্ছে? যাহা সহজ তাহাই সরল, তাই তো? তো এখানে যাহা তাহা, দেখো জটিল বাক্যের মতোই শব্দজোড় যুক্ত হয়েছে। যে সহজ সরল, পূর্বপদ বিশেষণ, পরপদ ও বিশেষণ, অর্থাৎ এখানে উভয় পদ বিশেষণ যুক্ত হচ্ছে, হয়ে সমাসবদ্ধ পদ তৈরি হচ্ছে। এছাড়া যেমন দেখো, কাঁচা মিঠা, কাঁচাটাও বিশেষণ আর মিঠাটাও বিশেষণ, তাই না? তো সমাসবদ্ধ পদে যে পূর্বপদ পরপদ দুটোই বিশেষণ। দেখো, এখানে আরো ভালোভাবে দেখতে পাচ্ছ যে যখন ব্যাখ্যা হলো যে কাঁচা অথচ মিঠা। তো এক্ষেত্রে কি, এই কাঁচা মিঠা উভয়ই বিশেষণ পদ। তাছাড়া দেখো, অম্ল মধুর, অম্ল সেটাও বিশেষণ, মধুর সেটাও বিশেষণ, অম্ল অথচ মধুর। তো এক্ষেত্রে দুটোই উভয় পদ বিশেষণ হচ্ছে। তারপর সুপ্ত থিত, অগ্রে সুপ্ত পশ্চাৎ উত্থিত, কি হচ্ছে? সুপ্ত সেটাও বিশেষণ, উত্থিত হওয়া সেটাও বিশেষণ। তো এখানে আগে পিছে, অগ্রে পশ্চাৎ। তো যাই হোক, সুপ্ত উত্থিত দুটোই বিশেষণ পদ হচ্ছে, সুতরাং এটা কি হবে না কর্মধারয় সমাস হবে। এবং দ্বন্দ্ব সমাসের ক্ষেত্রেও আমরা দেখি যে উভয় পদ বিশেষণ রয়েছে, তাই না? কিন্তু তাদের মধ্যে পার্থক্য, যে কর্মধারয় সমাস আর দ্বন্দ্ব সমাসের মধ্যে এখানেই পার্থক্য, যে দ্বন্দ্ব সমাসের একটাই মূল, যে তার মাঝে পূর্বপদ ও পরপদ একটা সংযোজক অব্যয় দ্বারা যুক্ত থাকে, ও। এবং এই কর্মধারয় সমাসে কিন্তু সেই সংযোজক অব্যয় যুক্ত থাকছে না, একটা বা ও কিন্তু থাকছে না। সুতরাং এটা কর্মধারয় সমাস, তোমরা সহজেই বুঝতে পারবে। ঠিক আছে? এছাড়া এই বিশেষণের সঙ্গে বিশেষণ যুক্ত হয়ে যে কর্মধারয় সমাস তৈরি হয় তার অসংখ্য উদাহরণ আছে। তার মধ্যে কিছু দেখো, যেমন কঠোর কোমল, পণ্ডিত মূর্খ, মিঠে কড়া, নীল লোহিত, হিংস্র কুটিল, করুণ কোমল, ফিকে লাল, কাঁচা পাকা, সাদা সিধে, দিনহীন, শান্তশিষ্ট, দিন দুঃখী, লাল কালো। আরো অনেক উদাহরণ আছে, তোমরা দেখে নাও। আচ্ছা, এরপর কর্মধারয় সমাসের আরো 4টি ভাগ রয়েছে, অর্থাৎ মধ্য পদলোপী কর্মধারা সমাস, উপমান, উপমিত, রূপক, এই কর্মধারয় সমাসের ভাগগুলো বাকি রয়ে গেছে। ঠিক আছে, আজকে এটুকুই। অর্থাৎ আজকে আমরা দ্বন্দ্ব সমাসের পরবর্তী যে আলোচনা বাকি ছিল সেটা আমরা আলোচনা করলাম, এবং কর্মধারয় সমাস সম্পর্কেও আমরা কিছুটা জানলাম। কর্মধারয় সমাসের প্রথম শ্রেণী বিভাগ সম্পর্কে আমরা পুরোটা বিস্তারিতভাবে জানলাম, এবং এই কর্মধারয় সমাসের বাদবাকি শ্রেণী বিভাগ নিয়ে আবার আসছি পরের ক্লাসে। তো ভালো থেকো সবাই, দেখা হচ্ছে পরের ক্লাসে এই সমাসের পরবর্তী অংশ নিয়ে।